নমস্কার। পশ্চিমবঙ্গে এত কিছু ঘটে যাচ্ছে যে দিল্লিতে যে একটা বৃহত্তর অ্যাপোলো সার্কাস চলছে সেদিকে নজর খুব একটা দেওয়ার সুযোগ হচ্ছিল না, অনুষ্ঠান তো করা হয়নি। তো এই মেসি হুজুগ হয়ে ভালো হলো যে দিল্লির দিকেও একটু নজর দেওয়া গেল। এবং আরেকবার দেখা গেল যে হিন্দু বীররা সর্বভারতীয় ক্ষেত্রে বিশেষ করে গোবলয় এক আশ্চর্য প্রজাতি। তো মেসি হুজুগের ফলে এটা জানা গেল, ফলে হুজুগেরও একটা ভালো দিক আছে বলতেই হবে। তা কি জানা গেল, যে দিল্লিতে একটা খুব বিক্ষোভ কিছুদিন ধরেই চলছিল, ন্যায্য ক্ষোভ, যে এই যে দিল্লির ডাবল ইঞ্জিন যে সরকার টরকার এসেছে তার আমলে বাতাস এমন হয়েছে যে অন্য কিছু ছেড়ে দিন, নিঃশ্বাস নেওয়াই যাচ্ছে না। তো কিছুদিন ধরেই নতুন খবর কিছু নয়, বিক্ষোভ চলছিল সেই নিয়ে। তো তাতে দিল্লি পুলিশের একমাত্র কাজ ছিল বিক্ষোভকারীদের ধরে ঠেঙানো এবং তাদের বুট দিয়ে টুঁটি চেপে ধরে নাক ফুটপাতে ঠেসে ধরা। তো এই নিয়ে বেশ কিছু ছবি ভাইরাল হয়েছিল, যদিও খুব বড় করে ছড়িয়ে পড়েনি, কারণ গদি মিডিয়া সব কিছু তো দেখায় না, আপনারা জানেনই। তো দিল্লি পুলিশ ওই রকমই নাক ঠেসে ধরছিল বিক্ষোভকারীদের ফুটপাতে। তো তাদের দাবি খুব সহজ ছিল যে যে নে ব্যাটারা, তোরা একদিন ধরে খুব হইচই করছিলেন নিঃশ্বাস নিতে পারছি না বলে, এবার নে নিঃশ্বাস কী করে নিবি। তো তারপর ছেড়ে দিলে তখন তারা বলবে বাবা এই যে বিষাক্ত বায়ুতেই নিঃশ্বাস নেই, নাক যদি ঠেসে ধরে মুন্ডু গেলে খাবোটা কি। তো এই ছিল দিল্লি পুলিশের অ্যাপ্রোচ। তো অন্য কোথাও হলে এ নিয়ে হইচই পড়ে যেত। আমেরিকাতে এর আগে নিঃশ্বাস নিতে না পেরে পুলিশের আক্রমণে মারা গিয়েছিলেন একজন কৃষ্ণাঙ্গ, তাকে নিয়ে তুমুল হইচই হয়েছিল। তো সারা পৃথিবীতেই হবার কথা। আর কলকাতায় হলে কি হতো সে তো ভাবা যায় না। মিডিয়ার নাড়ু গোপালরা নিশ্চয়ই কয়েকশো ঘন্টা ধরে চেঁচিয়ে ফেলতেন, তারপর তাদের নানা বিশেষজ্ঞ আসতো। বিশেষজ্ঞরা এসে এই যে নিঃশ্বাস নিতে পারছেন না একজন লোকজন, পুলিশ চেপে ধরছে, এর পিছনে আইএসআই চক্রান্ত আছে কিনা, এর পিছনে মুসলমান অনুপ্রবেশ আছে কিনা, বাংলাদেশ থেকে লোক ঢুকে পড়ে পশ্চিমবঙ্গের বায়ু বিষাক্ত করে দিচ্ছে কিনা, এ নিয়ে নানা গুরুগম্ভীর আলোচনা করে ফেলতেন। তো কিন্তু এইটা তো পশ্চিমবঙ্গ নয়, কলকাতা নয়, আমেরিকা নয়, হিন্দু বীরদের রাজধানী বলে কথা। আর হিন্দু বীররা যেখানেই থাকুন, তারা রাজনীতির ময়দানে থাকুন, তারা মাঠে ঘাটে থাকুন, তারা মসজিদ ভাঙায় থাকুন, আর তারা মিডিয়াতেই থাকুন, তারা প্রজাতি কিন্তু একদম এক প্রজাতি। ফলে সবাই এখানে চুপ মেরে গেছেন। পশ্চিমবঙ্গ খুব খারাপ, বাংলাদেশিরা ছেয়ে ফেলছে পশ্চিমবঙ্গকে, এই নিয়ে তারা খুব হইচই করেছেন এবং এখান থেকে শুরু করে স্মৃতিচারণ করতে করতে এমনকি কেউ মেরে ফেললো গো কলকাতা, এইসব জায়গায় চলে গেছেন। কিন্তু দিল্লিতে যে অনাচার চলছে, যে লোকে নিঃশ্বাস নিতে পারছে না, তো সেই নিয়ে আর কারো কোনো উচ্চবাচ্য নেই। ভাবখানা এমন যে দিল্লিতে চলছে রামরাজত্বের সোনার সরকার। তো যেহেতু ওরা ধার্মিক এবং তাদের একটা ধর্মের কল আছে, মজাটা হচ্ছে ধর্মের কল কিন্তু বাতাসেও নড়ে। তো কি করে নড়লো না, এর মধ্যে এসে গেলেন মেসি আসার পর কলকাতায় কী কাণ্ড হলো সে তো আপনারা জানেনই। পাবলিকের হুজুগ এবং নেতাদের আদেকলাপনা, সেলফি তোলার জন্য তাকে ঘিরে ফেলা, মেসি 17 মিনিট না 20 মিনিটের মাথায় স্টেডিয়াম ছেড়ে চলে যাওয়া, এবং লোকে কি করতে এসেছিল আমি জানি না, তারা তারপর স্টেডিয়াম ভাঙচুর করতে শুরু করে এবং ওখানে জয় শ্রীরাম স্লোগানও দেওয়া হয়। টোটাল কেলেঙ্কারি একটা। সাধারণ লোক থেকে শুরু করে নেতা পর্যন্ত এদের আদেকলাপনা চোখে দেখা যায় না, কিন্তু সেটা অন্য প্রসঙ্গ, সে নিয়ে একটা আলাদা অনুষ্ঠান করেছি। কিন্তু এখানের বিষয়টা কলকাতা নয়, এখানের বিষয়টা দিল্লি। তো মেসি এলেন কলকাতায়, সেদিনই চলে গেলেন হায়দ্রাবাদে, একই দিনে দু জায়গায় কেন গেছিলেন জানি না। তারপর গেলেন মুম্বাই এবং তারপর এলেন দু একদিন আগে হচ্ছে দিল্লিতে। এখন অবশ্য তিনি গুজরাতে আতিথ্য গ্রহণ করতে ভান্তারায় চলে গেছেন, কিন্তু সেটাও ভিন্ন প্রসঙ্গ, অন্যদিন কথা বলা যাবে। তো এখন বিষয় হচ্ছে যে দিল্লি নিয়ে। তো দিল্লি স্টেডিয়ামে গেলেন মেসি, সেখানেও কি করবেন কেউ জানতো না। তো তিনি তো আর সুপারস্টার নন সিনেমার যে দুটো ডায়ালগ দেবেন, গাইতেও পারেন না যে দুটো গান গেয়ে শোনাবেন। এমনকি তিনি যদি ডায়ালগ দেন তাহলে তো স্প্যানিশে দেবেন, কেউ কিছু বুঝবে না, বড়জোর দু একটা ফুটবল মেরে এদিক সেদিক দেখাতে পারেন। তো সেটাও কতটা করেছেন আমি জানি না, কিন্তু কি করবেন লোকজনও জানেন না। কলকাতার মতোই হুজুগে পাবলিক, দিল্লিতেও কম নেই, তারা দৌড়লো হচ্ছে স্টেডিয়ামে। তো মেসি খেললেন না, তো খেলার কথাও ছিল না, উনি কী করবেন কেউই জানেন না, আগেই বললাম। কিন্তু খেলা একটা হলো, সেটা অন্যরকম। তো ঘটনাচক্রে ধর্মের কল কীরকম বাতাসে নড়লো, যে যেদিন মেসি এলেন সেদিনই কিন্তু দিল্লিতে বায়ু দূষণ সর্বাধিক। নানা ছবি ফেসবুক এবং ইন্টারনেটে ভাইরাল হচ্ছিল, গদি মিডিয়া দেখাচ্ছিল না, যেখানে নিচ থেকে কালো কালো স্মগ বা ধোঁয়াশা উঠে আসছে এবং লোকে হাঁ করে সেগুলো দেখছে, ভিডিও করছে, নিঃশ্বাস কী করে নিচ্ছে আমি জানি না। এবং তারা কিভাবে স্টেডিয়ামে গিয়ে হাজির হলো আমি তাও জানি না, নিশ্চয়ই মাস্ক টাস্ক নিয়ে। তো যাই হোক, সেই স্টেডিয়ামে তারা গেল ওই হুজুকের মধ্যে, ওই দূষণের মধ্যে, এবং যে দূষণ নিয়ে বিক্ষোভ দেখালি পুলিশ টুটি টিপে ধরছে।
এবং ওইখানে গেলেন হচ্ছে মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা, নতুন মুখ্যমন্ত্রী, যিনি আগে শুনেছি রিল টিল বানাতেন, এখন মুখ্যমন্ত্রী হয়ে গেছেন। তো পাবলিক তাকে পেলো সামনে, এবং সামনে পেয়েই যেটা করলো, হায় হায় রেখা গুপ্তা বলে স্লোগান দিয়ে স্টেডিয়াম ভর্তি করে দিল। এবার এইখানে এই স্টেডিয়ামে তো সারা পৃথিবীর মিডিয়া উপস্থিত, এখানে তো ঠেঙানো যাবে না, টুটি চেপে ধরা চলবে না, ফলে এটা চললো। এবং গদি মিডিয়া এবারও চেষ্টা করলো এটা না দেখানো, কিচ্ছু হয়নি, ও তো দু একটা ছোটোখাটো জিনিস হয়েই থাকে। অন্য জায়গায় হলে তারা ফাটিয়ে বিরাট বড় করে দেখাতো, মিডিয়া নাড়ুগোপালরা ঘণ্টাখানেকের পর ঘণ্টাখানেক এই নিয়ে বিশ্লেষণ করে ফেলতেন। তো সেসব আপনারা জানেন, নতুন করে বলার কাজ নেই। কিন্তু এখানে আপ্রাণ চেষ্টা করা হলো যে কিচ্ছু হয়নি সেটা দেখানোর। কলকাতায় মেসি কি অপমানিত, আর দিল্লির ওই দূষণে মেসি দম আটকে যাওয়ার উপক্রম হচ্ছিল নিশ্চয়ই, তাতে কিচ্ছু হয়নি, দিল্লি কি ভালো। কিন্তু সমস্যা হলো ওই যে ধর্মের কল বাতাসে নড়ে, এবার কপাল খারাপ। পাবলিকের হুজুগের একটা ভালো দিকও আছে, তারা ওই যে বিক্ষোভ দেখালো সেই জিনিস কিন্তু তারা ইন্টারনেটে সম্পূর্ণ ভাইরাল করে দিল। একাধিক ক্লিপ ইন্টারনেটে ঘুরে বেড়াচ্ছে, যেখানে দিল্লির মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে স্লোগান দেওয়া হচ্ছে, সেই ক্লিপ সম্পূর্ণ ভাইরাল। এবং এটা সারা পৃথিবীর সামনে পরিষ্কার হয়ে গেল যে ভারতের রাজধানীতে এমনই অবস্থা যে লোকে নিঃশ্বাস নিতে পারছে না, এবং এমনই অবস্থা লোকে অন্য জায়গায় বিক্ষোভ দেখাতে পারছে না। তাবৎ বিদেশি তারকাদের সামনে, মুখ্যমন্ত্রীর সামনে বিক্ষোভ চলছে একটা স্টেডিয়াম। এবং লক্ষ্য করে দেখবেন যে গদি মিডিয়ার কিন্তু কারো এতে নাক কাটা যায়নি। কলকাতায় যা হয় তাতেই নাক কাটা যায়, এমনকি কে দুর্ঘটনায় মারা গেলে সেটাও নাকি কলকাতার দোষ। কিন্তু দিল্লিতে এইসব হলে কারো নাক কাটা যায় না, কারো কোনো সমস্যা নেই। তো সেটা ঠিকই আছে, কারণ নাক কান থাকলে তবে তো সেটা কাটা যাওয়ার কথা। হিন্দুবিদদের ওসব নেই, ও থাকলে তো ওই বিচিত্র প্রজাতি হতো না। এরা নিঃশ্বাস বন্ধ হয়ে গেলেও গোবর খায়। এবং ওই যে গদি মিডিয়ার কথা বলছিলাম, যারা গদি মিডিয়া, ফলে তারাও তো এক প্রকারের হিন্দুবিদ, বিচিত্র প্রকারের হলেও তারা দরকারে মুখোশ পরে অক্সিজেন সিলিন্ডার নিয়ে যাবে স্টুডিওতে, এবং তারপর টিভিতে গিয়ে বলবে আহা কি নির্মল বাতাস, যেন মনে হচ্ছে যেন মানস সরোবরে ঘুরে বেড়াচ্ছি। তো এই যেখানে ব্যাপার স্যাপার, সেখানে পুরোটা নিয়ে গদি মিডিয়া আলোচনা না হয় স্বাভাবিক। কিন্তু ধর্মের কল বাতাসে নড়ায় পুরো জিনিসটা পুরো চেপে দেওয়া গেল না, সারা ভারতবর্ষে ওই ক্লিপ ছেয়ে গেল এবং ভারতবর্ষের বাইরেও গেল। তো এরই মধ্যে যেটা হলো সেটা কিন্তু আরও ভালো। তো জানা গেল, খোঁজখবর নিয়ে জানা গেল যে ওই কাণ্ডের দু একদিন আগেই দিল্লি সরকার নাকি দূষণের অপরাধীকে ধরে ফেলেছে। দিল্লি সরকার মানে রেখা গুপ্তা, যার বিরুদ্ধে স্লোগান টোগান হচ্ছিল। তো আমরা আন্দাজ করতে পারি যে আমাদের হিন্দু বীররা বিচিত্র প্রজাতি এই কারণেই যে তারা সব কিছুর জন্য একটা কিছু বা খুব বড় একজন অপরাধী খুঁজে বার করে, হয় নেহেরু কিংবা মোগলরা। তো এক্ষেত্রে নিশ্চয়ই মোগলরা, কারণ তারা 300 বছর ধরে দিল্লিতে রাজত্ব করেছে, তার পুরোটাই অনাচার, এবং দেশে মোগলাই খানা চালু করেছে। তারা আমিষ টামিষ তো বটেই, এমনকি গরু টরুও খায়। তো আমরা আন্দাজ করতে পারি এরাই নিশ্চয়ই অপরাধী। কিন্তু এটা ইয়ার্কি না, এটা একেবারেই ইয়ার্কি নয়। সত্যিই জানা গেল যে দিল্লির সরকার খুঁজে বার করেছে যে আসল অপরাধী এই দিল্লির বায়ু দূষণের আসল অপরাধী হলো তন্দুর মানে যেখানে ওই সেঁকে টেকে মাংস টাংস রুটি টুটি তৈরি করা হয়। ফলে আমিষ ভোজন এবং মোগলদের মোগলাই খানার যে কালচার, সেটাই যে এর জন্য দায়ী, সে নিয়ে কারো কোনো সন্দেহ নেই। হাসবেন না, এটা সত্যি হয়েছে। এবং আরও যেটা হলো, তারপরে দিল্লি জুড়ে আদেশ দেওয়া হলো সমস্ত তন্দুর বন্ধ। তো ফলে বোঝা যাচ্ছে যে দিল্লিতে যে তন্দুর দিয়ে খাবার দাবার, বিশেষ করে আমিষ খাবার তৈরি করা হয়, সেখান থেকে এত ধোঁয়া বেরোচ্ছে, সেই ধোঁয়াতেই সারা দিল্লির আকাশ ছেয়ে যাচ্ছে, লোকে নিঃশ্বাস নিতে পারছে না। সেটা একদম পরিষ্কার করে দিল্লি সরকার বলল। এবং অ্যাপ্রোচটা কি, যে এর আগে বলা হচ্ছিল যে নে কি করে নিঃশ্বাস নিবি, নে নাকটা চেপে ধরেছি। তো এইবার বলা হলো নে এত চেঁচাচ্ছিস, কি করে মোগলাই খাবার খাবি, খা। তো এই গতিতে যদি দিল্লি সরকার এগোয়, তো কিছুদিন বাদেই সব রেস্টুরেন্ট বন্ধ করে দিতে হবে, কারণ রেস্টুরেন্টে তো আমিষ খাবার হয়, এবং সেই সব গরম খাবার থেকে যা ধোঁয়া বেরোয় সে তো বাপরে বাপ, সারা দিল্লিকে ছেড়ে দেয়। এবং দিল্লির দূষণের জন্য কলকারখানা দায়ী নয়, দিল্লির দূষণের জন্য ট্রাফিক দায়ী নয়, অপরিকল্পিত নগরায়ন দায়ী নয়, আরাবল্লী উড়িয়ে দেওয়া হচ্ছে সেটাও দায়ী নয়, গোটা গোবলয় জুড়ে গাছ কাটা চলছে সেটাও দায়ী নয়, পাঞ্জাবে যে কৃষকরা পোড়াচ্ছেন ফসলের অবশেষ সেটাও দায়ী নয়, আসলে দায়ী হচ্ছে মোগলরা। এটা খুব পরিষ্কার।
তো এইভাবে চললে পরিষ্কার বোঝা যাচ্ছে যে রেস্টুরেন্ট বন্ধ করে দিতে হবে, কারণ ওখানে আমিষ খাবার হয়। তন্দুর থেকে ধোঁয়া উঠে যদি দিল্লি ছেড়ে দিতে পারে, রেস্টুরেন্টের আমিষ খাবারের ধোঁয়া উঠেও নিশ্চয়ই দিল্লি ছেড়ে দিতে পারেন, কম কিছু হতে পারে না। তো এইখানে শেষ হবে, আমরা আন্দাজ করতে পারি যে এখানেই শেষ হবে না ব্যাপারটা। তারপর বাড়িতেও কিন্তু রান্না বন্ধ হয়ে যাবে, কারণ গ্যাস পোড়ালে আপনি কি ভাবছেন কি বেরোয়? গ্যাস দিয়ে রান্না করছেন, কিন্তু গ্যাস পোড়ালেও তো সেই একই জিনিস বেরোয়, যা হচ্ছে কার্বন ডাইঅক্সাইড। তো ক্রমশ জানা যাবে যে আগ্রায় যে দূষণ হচ্ছে তার জন্য তাজমহল দায়ী, দিল্লিতে যে নারী ঘটিত অপরাধ হচ্ছে তার জন্য কুতুব মিনার, কারণ ওই যে কুতুব মিনার লম্বা দণ্ডটা আছে সেটা মোল্লাদের কিসের প্রতীক সে তো বুঝতেই পাচ্ছেন। আর লাল কেল্লা সে তো কেজিবির চক্রান্ত, কারণ নামের আগেই কেল্লা আছে। ফলে আর কেউ দায়ী নয়, তাজমহলের নাম করে দেওয়া হবে তেজমহল, কুতুব মিনার কী করা হবে জানি না, লাল কেল্লা তো আদের হাতে তুলে দেওয়া হচ্ছেই। ফলে এইসব দিয়ে ব্যাপারটা সামলে নেওয়া হবে, এবং খাবার দাবার, মোগলাই খাবার দাবার যার থেকে ধোঁয়া বেরোয় সেসব বন্ধ করে দেওয়া হবে। এবার সব বন্ধ করে দিয়ে পাবলিক কেবল গরুর মতো ঘাস পাতা চিবোবে আর হাম্বা বলবে। আমরা পরিষ্কার জেনে যাব যে এই যে তথাকথিত শিল্পপতি যারা ব্যাংক থেকে লোন নিয়ে পালান, অপরিকল্পিত নগরায়ন করেন, এবং যাদেরকে আমরা নামে চিনি, তাদের এর পিছনে কোনো হাত নেই। ওই যে ছত্তিশগড় এবং সন্নিহিত এলাকায় গোবলয়ে বনভূমি সাফ করে দেওয়া হচ্ছে, তা সেসবের এর পিছনে কোনো হাত নেই। আসল দায়ী হচ্ছে যারা নিরামিষ খাচ্ছেন, বিশেষ করে তন্দুর দিয়ে এবং রেস্টুরেন্টের লোকের। এটা পরিষ্কারভাবে আমাদের বুঝে নিতে হবে। এবং তারপর কি হবে, প্রগতি ময়দানে নির্ঘাত একটা সবাই মিলে 1 কোটি কণ্ঠে গীতা পাঠ হবে, এবং সেই গীতা পাঠ নিশ্চয়ই যারা যাবেন তারা ওই ঘাস পাতা চিবিয়ে রান্না না করে সেভাবেই যাবেন, এবং তারপর নাকে মাস্ক লাগিয়ে অক্সিজেন সিলিন্ডার নিয়ে, এবং টিভি চ্যানেলে সেই গীতা পাঠ নিয়ে সারগর্ব আলোচনা হবে। এবং সেখানে আমরা আন্দাজ করতে পারি যে যে মিডিয়ার যে সমস্ত মুঘলরা আছেন, যে সমস্ত নাড়ুগোপালরা আছেন, কর্নেল মেজররা আছেন, তারা গাল ফুলিয়ে বলবেন, বাবা আমরা তো জানতামই না যে গীতা পাঠ করে এইভাবে দূষণ দূর করে দেওয়া যায়। হয়তো এমন কোনো বিশেষজ্ঞ আসবেন, তিনি বলবেন যে আমরা বহিঃশত্রুর বিরুদ্ধে লড়াই লড়েছি, কিন্তু সেফ গীতা পাঠ করে যে বহিঃশত্রুদের ভারতবর্ষ থেকে দূর করে দেওয়া যায় সেটা আমরা এর আগে বুঝতেই পারিনি। জয় মোদি। এবং তারপর সবাই মিলে একসঙ্গে নমো করবেন। তো এদের পক্ষে সবটাই সম্ভব, যারা সঞ্চালনা করেন এবং যে বিশেষজ্ঞরা আসেন তাদের যা মান, তাতে এটা হওয়াই খুব স্বাভাবিক, এবং ভক্তরাও তাতে খুব হাততালি দেবে। কোনো সাধু সন্ন্যাসী হয়তো টিভিতে আসেন, তিনি এসে বলবেন যে যা নিঃশ্বাস নিতে পারুক না পারুক, জীবন্ত ক্ষণকালের জীবন থাক না থাক, আসল কথা হচ্ছে চিকেন প্যাটিস তো খাচ্ছে না এবং গীতা পাঠ করছে, এবং এ নিয়ে ভক্ত প্রচুর পাওয়া যাবে, তারা নিশ্চয়ই দুহাত তুলে নাচবে। তো যেটা দিয়ে শুরু করেছিলাম, যে এই জন্যেই বলে হিন্দু বীররা এক আশ্চর্য প্রজাতি, নতুন করে প্রমাণ করার কিছু নেই, কিন্তু এরা পরের পর যেভাবে রেকর্ড করে যাচ্ছেন একটার পর একটা ঘটনা দিয়ে, তা থেকে এই সার সত্যটা বারংবার উঠে আসছে। এবং দিল্লিতে কিসের রাজত্ব চলছে, গদি মিডিয়া আপনাকে দেখাক বা না দেখাক, এই যে বিবরণটা শুনলেন, এটা যদি মন দিয়ে শোনেন বা আপনিও একটু নেটে যদি সার্চ করেন, বুঝতে পারবেন দিল্লিতে আসলে কিসের রাজত্ব চলছে এবং গোটা গোবলয় আসলে কি হচ্ছে। তো যারা জানেন তাদের নতুন করে বলার কিছু নেই, তারা তো এমনি জানেন। অনেকেই খবরগুলো রাখেন না, যদি জানাতে হয় অবশ্যই এই ভিডিওটা ফরওয়ার্ড করুন, কি ঘটেছে প্রত্যেকের জানা দরকার। যারা চ্যানেল সাবস্ক্রাইব করেননি তারা অতি অবশ্যই সাবস্ক্রাইব করুন, বেল আইকনটা টিপুন, এবং যারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে চান এর নিচে কমেন্ট করুন। আমাদের সাইট আছে www.guruchandali.com, সেখানে আসুন। আমাদের দোকান আছে, এবং বইমেলায় তো আমরা থাকছি। আমাদের দোকান আছে কলেজ স্ট্রিটে, পুটিরামের উল্টো দিকে, এবং বইমেলায় অতি অবশ্যই আমরা থাকবো। এসে দেখা করবেন, আলাপ পরিচয় হোক, আমরা একসঙ্গে হয়ে উঠি সমস্যার। বইপত্র নেড়ে চেড়ে তো দেখবেনই। আমরা সমস্যার হয়ে উঠতে পারলেই গদি মিডিয়ার এই যে 2 নম্বরই, এই যে আগ্রাসন, এই যে মিথ্যে ভাষণ, এটার বিরুদ্ধে কিন্তু আমরা আওয়াজ তুলতে পারবো একমাত্র যদি আমরা সমস্যার হতে পারি। আমাদের ভিন্ন মত থাকবে, ভিন্ন মত থাকাটাই স্বাভাবিক, কিন্তু গদি মিডিয়ার বিরুদ্ধে আমরা সমস্যা তুলছি, এই জায়গাটায় আমাদের কিন্তু দাঁড়াতে হবে। তো আজকে এইটুকুই, পরের ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আবার আসবো। সবাই ভালো থাকবেন, নমস্কার।